লেখিকা প্রমা মজুমদারের ইরাবতীর চুপ কথা। ইরার মনটা খুব খারাপ লাগছে। ছেলেটা একটা চকলেট চেয়েছিল, কিন্তু সে দিতে পারেনি। অন্যদিন হলে হয়তো খারাপ লাগতো না, কিন্তু আজ সপ্তর্ষি স্কুলের পরীক্ষায় ফার্স্ট হয়েছে, তাই মায়ের কাছে আবদার করেছিল। মাসের প্রায় শেষ, ইরার হাত একদম খালি। স্কুল থেকে বাড়ির দূরত্ব খুবই কম, প্রতিদিন হেঁটেই যায় আসে, তাই টাকা নেয় না। কিন্তু আজ ছেলেটার জন্য খুব খারাপ লাগছে। তার হাতে যদি সে আরও কিছু বেশি টাকা থাকতো, তাহলে হয়তো ছেলেটার শখটা পূরণ করতে পারত। গরিবের এই এক সমস্যা, শখ অনেক কিন্তু হাত সঙ্গতি দেয় না। যাই হোক, ছেলেটার মন ভালো করতে হবে। সপ্তর্ষি নামটা ইরা নিজেই রেখেছিল, ভেবেছে ছেলেটার ভবিষ্যৎ তারার মতোই উজ্জ্বল হয়ে উঠবে। কিন্তু দারিদ্রতার সঙ্গে লড়াই করতে করতে এখনই হাঁপিয়ে উঠছে। ছেলেটা মাত্র ক্লাস 4-এ, আরও তো সময় পড়েই আছে। কিভাবে কি করবে? শুভ গার্মেন্টসে চাকরি করে, ওর বেতনের টাকায় কোনো রকমে মাস চলে। মাসে 2-1বার মুরগির মাংস কেনা হয়, সেটাই ছেলেকে ভাগে ভাগে রান্না করে দেয়। কিন্তু আজ তো সেটাও নেই। ইরা ফ্রিজ খুলে দেখে কয়েক টুকরো রুই মাছ আছে আর কিছু সবজি। আজ বাজার করা হয়নি। শুভ বলেছে কাজ থেকে ফেরার পথে ভাঙা বাজার থেকে কিছু নিয়ে আসবে, তখন সবজির দাম কিছুটা কম থাকে। ইরা মাছটাই বের করে নেয়। রান্নাঘর বলতে সামনের বারান্দার এক কোণে চুলা রাখা, সেখানেই 2 পরিবারের রান্না হয়। পাশাপাশি 2 ঘরে 2 পরিবারের বাস। ইরা ঘর থেকেই সব কাটাকুটি করে গুছিয়ে নিয়ে যায়। পাশের ঘরে দোলা থাকে ওর মেয়ে দিশাকে নিয়ে। ছেলেকে ইরা আদর করে বাবাই বলেই ডাকে। বাবা স্কুল থেকে ফিরে দিশার সাথে খেলতে যায়। দোলা কাজে বেরিয়ে গেলে মেয়েটা একা থাকে, তাই ইরা ওর খেয়াল রাখে। শহরে এই একটা সুবিধা, এক বাড়িতে 2 বা 3 পরিবার থাকে, হয়তো সম্পূর্ণ অচেনা, সবাই এক ছাদের নিচে থাকতে থাকতে আপন হয়ে ওঠে। ইরা গ্রামে থাকতে এগুলো চিন্তাও করতে পারতো না, কিন্তু গত 2 বছরে সব কিছুতেই মানিয়ে নিয়েছে। ইরা 2 টুকরো মাছ আর একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে অল্প তেলে ভেজে নেয়। পাশের চুলায় কয়েকটা কাঁকরোল ভাপে বসিয়ে দেয়। অন্যদিকে কিছু পেঁয়াজ, কাঁচা মরিচ আর আদা কুচি করে নেয়। মাছ ভাজা হয়ে গেলে সেই কড়াইয়ের মধ্যে কয়েকটা শুকনো মরিচ লাল করে ভেজে নিয়ে সেই তেলে পেঁয়াজ, মরিচ আর আদাটা একটু নরম করে ভেজে নেয়। ততক্ষণে কাঁকরোল ভাপ দেওয়া হয়ে গেছে। এবার সব কিছু এক করার সময়। মাছের কাঁটা বেছে আলুর সাথে মেখে নেয়। শুকনো মরিচটা ভালোভাবে চটকে তার মধ্যে দেয় পেঁয়াজ, মরিচ, আদার বেরেস্তাটা। কিছুটা আলাদা করে রাখে। তারপর মাছ আলু ভর্তার সঙ্গে সেগুলো একটু লবণ আর সরিষার তেল দিয়ে মেখে নেয়। এবার কাঁকরোলের ভেতরের বিচিগুলো ফেলে দিয়ে সেখানে মাছের পুরটা ভরে দেয়। ছেলে মেয়েদের এক ফাঁকে গিয়ে দেখে আসে। দুজনে মগ্ন হয়ে বসে কার্টুন দেখছে। দোলার ঘরে একটা ছোট্ট টিভি আছে। বাবাই সেটা দেখার জন্যই ওখানে বেশি যায়। এরা এখনও টিভি কিনতে পারেনি। গত বছর বোনাসে টাকা দিয়ে শুভ একটা ছোট্ট ফ্রিজ কিনে দিয়েছে। এখানে এটাও একটা সুবিধা, দোলার ঘরে সন্ধ্যার পর দুজনে বসে টিভি দেখে আর দোলা ওর ফ্রিজটা নিজের মতো করেই ব্যবহার করে। দুজনের মধ্যে একটা অধিকার বোধের সম্পর্ক গড়ে উঠেছে এই বছরে। দোলার মেয়েটা এবার ক্লাস 2-তে পড়ে। বাবাই আরও একসাথেই শুভর কাছে পড়তে বসে সন্ধ্যায়। বাইরে থেকে দেখলে মনে হয় 5 জনের একটা পরিবার। ইরা ভাতের চাল ধুয়ে নিয়ে আবার রান্নায় মনোযোগ দেয়। এক চুলায় ভাত বসিয়ে দেওয়া আর তাতে দেয় 1 ফালি মিষ্টি কুমড়া। চালের গুঁড়োতে লবণ, হলুদ, মরিচ গুঁড়ো দিয়ে একটা পিঠালি বানিয়ে নেয়। এবার সে পুর ভরা কাঁকরোলগুলোতে পিঠালি ভরিয়ে গরম তেলে অল্প আঁচে মচমচে করে ভেজে নেয়। বাবা এই বড়াটা খুব পছন্দ করে। ও এর নাম দিয়েছে মাছ আলু বড়া। অন্যদিকে ভাতে সেদ্ধ হওয়া মিষ্টি কুমড়োটা একটা থালায় নিয়ে ওর মধ্যে আলাদা করে রাখা পেঁয়াজ মাখাটা আরও একটু তেল লবণ দিয়ে মেখে নেয়। 2টো পদ তো হয়েই গেল। ইরা আবার ঘরের দিকে এগোয়। বাবাই আর দিশাকে স্নানের কথা বলে যায়। কয়েকটা কাঁচা আম আছে, সেগুলো দিয়ে পাতলা টক করে নেয়। বাবাই এটাও খুব ভালোবাসে। একটা শুকনো মরিচ আর কিছু সর্ষে ফোড়ন দেয়। তারপর ডুমো ডুমো করে কেটে রাখা আমগুলো দিয়ে দেয়। উপর থেকে দেয় একটু হলুদ আর লবণ। এরপর জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখে। সেদ্ধ হয়ে এলে চিনি দিয়ে নামিয়ে নেয়। এই বেলার জন্য রান্না শেষ। দুপুর প্রায় 1টা বাজতে যায়। বাবাই একবার এসে দেখে গেছে রান্না কত দূর।
দোলা কাজ শেষ করে চলে এসেছে। ও 4 বাড়িতে কাজ করে, ঘর মোছা, কাপড় ধোয়া আর অন্যান্য টুকটাক কাজ। সন্ধ্যার পর ঠোঙা বানায়। 3 বছর আগে দিশার বাবা মারা যায়। দোলার নিজের বলতে আর কেউ নেই। এই শহরেই মেয়েকে নিয়ে থেকে যায়। খুবচি বস্তিতে থাকলে মেয়েটাকে মানুষ করতে পারবে না, তাই একটু কষ্ট করে একটা ভালো পরিবেশে থাকছে। মেয়েকে সরকারি প্রাইমারি স্কুলে পড়াচ্ছে। ইরা রান্না শেষ করে উঠে যায়। দোলা একটু পাতলা ডাল আর ডিম ভাজি করে নেয় দুজনের জন্য। ইরা দোলাকে ডেকে নেয় নিজের ঘরে। চল, আজ একসাথে খেতে বসি। শুভ আজ দুপুরে আসবে না, একা খেতে ভালো লাগে না। কথাটা বলা মাত্রই দিশা ওর ঘরে চলে আসে। দোলা একটু ইতস্তত করছে, কারণ সে বেশি কিছু করতে পারেনি। শুধু ডাল কিভাবে নিয়ে যাবে। ইরা ওর হাত ধরে ঘরে নিয়ে যায়। কাকরোল পুর দেখে দোলার মনটা খুশি হয়ে যায়। কত বছর সর্ষে বাটা দিয়ে পুর খায় না। দিশার বাবা খুব পছন্দ করতো এসব খাবার, কিন্তু মুখে দিয়েই বুঝতে পারে এটা অন্য রকম কিছু। অন্য সময় খাওয়া পুরের থেকে বেশ ভালো। ইরা রান্নার হাত বেশ ভালো, তাই খুব একটা অবাক হয় না। দোলা জিজ্ঞেস করে, কি দিয়ে বানালি এটা? খুব স্বাদ হয়েছে রে, আলুর দমটাও অসাধারণ খেতে। তুই এত রান্না কোথা থেকে শিখেছিস? ইরা মুচকি হাসে। এগুলো আমাদের বাড়িতে হর হামেশাই হতো। আলুর দমটা কাল করেছিলাম, আজ একটু জাল দিয়ে নিয়েছি, তবে একটু ঘি দিতে পারলে আরও ভালো হতো, কিন্তু ঘরে তো নেই। মা নিজে বাড়িতে ঘি বানাতো, তারপর নিজেদের জমি থেকে সবজি তুলে আনতো, আর প্রায় প্রতিদিনই নতুন কিছু বানাতো। এখন আর সেই দিন নেই। আমি কিছুটা শিখেছিলাম, তাই এখন চেষ্টা করি, কিন্তু মাছ, মাংস আর ঘি কেনার সামর্থ্য তো নেই, তাই জোড়াতালি দিয়ে চালিয়ে নিচ্ছি। বাড়িতে মা শুধু মাছ দিয়ে এই পুরটা বানাতো। আমার ঘরে তো আর এত মাছ হবে না, তাই কিছুটা আলু দিয়েছি। তুই যাই বল, খেতে কিন্তু দারুণ হয়েছে। বাবাই আর দিশাও চেটে পুটে খেয়েছে। ডালটা ওদের দুজনের ভালো লেগেছে। দোলা খাবার শেষ করে বাসন কটা ধুয়ে দিয়ে যায়। দিশা মায়ের আঁচল ধরে নিজের ঘরে চলে যায়। ইরা ছেলেকে কাছে টেনে নিয়ে দুপুরের ভাত ঘুমের আয়োজন করে। বেলা গড়িয়ে যাচ্ছে, আর ইরার মনের দুশ্চিন্তারা ভিড় করছে। ছেলের ভবিষ্যৎটা ভালো হবে তো? শুভর বেতনের টাকা এখন আর কুলিয়ে উঠতে পারছে না। কিভাবে কি করবে, এসব ভাবতে ভাবতে ইরা ডুবে যায় ঘুমের অতলে। দোলা দিশাকে নিয়ে শুয়ে আছে। দিশা মায়ের পেয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ইরার কথাগুলো মনে পড়ছে। মা নিজের হাতে ঘি বানাতো, জমি থেকে সবজি তুলতো। অন্য কেউ যদি এই কথা বলতো তাহলে হয়তো দোলা বিশ্বাস করতো না, কিন্তু ইরার ব্যবহার আর রুচিসম্মত আচরণেই বোঝা যায় ও ভদ্র পরিবারের মেয়ে। একটা একচালার হাফ বিল্ডিং ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখে। মাসের প্রথমে শুভদা ওর হাতে বেতনের টাকা দিয়ে দেয়, এর মধ্যেই সুন্দর সংসার চালিয়ে নিচ্ছে। ইরা অবশ্য 2-1 বার বলেছে ওর জন্য কাজ খুঁজে দিতে, কিন্তু শুভদা রাজি হয় না। ওর মতো মেয়ের কি এসব করা মানায়? পদ্মাপাড়ের গ্রাম নিশ্চিন্তপুর। সেই গ্রামের খুব অবস্থা সম্পন্ন পরিবারের মেয়ে ইরাবতী। বাবার অনেক জমি জিরাত। বাড়িতে বাবা মা ছাড়া আরও অনেক লোক। কেউ গরু দেখার কাজ করে, কেউ ফসলের মাঠ দেখাশোনা করে। বাবা খুব আদর করে মেয়ের নাম রেখেছিল ইরাবতী। মেয়েটার মধ্যে খুব মায়া। মা মেয়েকে হাতে ধরে ঘরকন্যার কাজ শিখিয়েছিলেন। নানা রকম রান্না জানতেন তিনি, তার সব গুণ মেয়েকে দিয়েছেন। গ্রামের প্রাইমারি স্কুলে পড়েছে 5 পর্যন্ত, তারপর গঞ্জের হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছে। দেখতে সুন্দর ছিল, তাই অল্প বয়সে বিয়ের প্রস্তাব আসে। শুভর বাবা গঞ্জে ধানের ব্যবসা করত, পাশের গ্রামে থাকতো। ইরাকে পথে দেখে নিজের ছেলের জন্য পছন্দ হয়ে যায়। শুভ তখন একটা ভালো চাকরি করে শহরে। গ্রামে জায়গা জমি আছে আর বাড়িতে অন্য কেউ নেই, তাই আর অমত করেনি কেউ। তারপর 2 পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। বিয়ের পর ইরা বেশ সুখেই দিন কাটায়। শুভ মাসে 1 বার বাড়ি যায়। ইরার শ্বশুর কাজ পাগল মানুষ, সারাদিন দোকান বাজার করে সন্ধ্যার পর হিসাব নিয়ে বসে। তবে বাড়িতে বউয়ের যেন কোনো অসুবিধা না হয় তার জন্য 2 জন লোক রেখে দিয়েছিলেন। রাত 9টায় খাবার খেয়ে শুয়ে পড়ে, আবার ভোর 5টায় দিন শুরু করে। 2 বছর পর সপ্তর্ষি আসে তাদের জীবনে। সুখের অন্ত থাকে না ইরা আর শুভর। ইরার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সবাই ওকে মাথায় তুলে রাখে। আস্তে আস্তে বাবাই একটু বড় হয়। ইরার স্বপ্ন ছেলেকে গঞ্জের বড় স্কুলে পড়াবে। সেই জন্য কিছু টাকা সঞ্চয় করা শুরু করে। সব কিছুই ভালো চলছিল, কিন্তু হঠাৎ পদ্মা তার সর্বনাশা রূপ দেখানো শুরু করে। নিশ্চিন্তপুরে ঝড় আসে, নদী গ্রাস করে নেয় ইরার বাবার বাড়ির সব জমি জমা। বসত বাড়িটাও 3 দিনের মাথায় বিলীন হয়ে যায় খ্যাপা পদ্মায়।
বাবা অনেক আগেই চলে গিয়েছিল, তাই এই দৃশ্য তাকে দেখতে হয়নি। কিন্তু ইরার মা পাগল প্রায় হয়ে ছুটে আসে মেয়ের কাছে। ইরার শ্বশুরবাড়ি গ্রামে সেবার জল আসেনি। ইরা মায়ের মুখের দিকে তাকাতে পারে না। যে মানুষটা রান্না খেয়ে তার মনে হতো সাক্ষাৎ অন্নপূর্ণা, সেই মা মুখে খাবার তোলে না। চোখের সামনে সব হারিয়ে যেতে দেখেছে যে নারী, সে কিভাবে ভালো থাকবে? ইরাবতীর মা এই শোক সহ্য করতে পারেনি। 3 মাসের মাথায় দূর আকাশে পাড়ি জমায়। দেখতে দেখতে বছর ঘুরে এক মহামারী শুরু হয় দেশ জুড়ে। হঠাৎ শুভর চাকরি চলে যায়, বাড়ি ফিরে আসে, বাবার কাজে বসতে চায়। কিন্তু শ্বশুরের ধানের ব্যবসায় ভাটা পড়ে অনেকটা ধানের জমি চলে যায় পদ্মার কবলে। বসত বাড়িটাই সম্বল। প্রতিটা রাত কাটে অজানা ভয়ে। নদী ধীরে ধীরে কাছে আসতে শুরু করে। একদিকে মহামারী, অন্যদিকে ভয়ালো পদ্মা। ইরার জীবনের সবচেয়ে ভয়াবহ সময়। ইরার শ্বশুর ঘরে বসে থাকতে পারে না, জোর করে বাইরে যায়। একদিন ঠান্ডা জ্বর নিয়ে বাড়ি ফেরে। শুভ শিক্ষিত ছেলে, তাই বাবার রোগের লক্ষণ বুঝতে পারে। ইরার বাবাইকে অন্য ঘরে পাঠিয়ে দেয়। দিন 7 রোগে ভুগে তিনিও পারে পাড়ি দেন। শুভ অথই সাগরে পড়ে। ব্যবসার কিছুই জানে না, জমি জমার হিসেব রাখেনি আগে কোনো দিন। শহরে চাকরি করত। মা চলে যাওয়ার পর বাবা একা হাতেই গ্রামের বাড়ি দেখাশোনা করেছে। সব কিছুই ওর কাছে এলোমেলো হয়ে গেছে। একদিকে চাকরি নেই, হাত খালি, আর অন্যদিকে নদী ভাঙন সব চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, তবুও কিছু করার নেই। মহামারী প্রকোপ একটু কমার পর শুভ আবার কাজের খোঁজে শহরে আসে। কিছু অভিজ্ঞতা থাকার কারণে একটা চাকরি জুটে যায়, কিন্তু বেতন আগের তুলনায় অনেক কম। শুভ তাতেই রাজি হয়ে যায়। কাজ শুরু করার কিছুদিন পর আবার বন্যা শুরু হয়। এবার ইরাদের গ্রামের বাড়ির দিকে ধেয়ে আসে পদ্মা। শুভ অনেক কিছু ভেবে ইরার বাবাইকে নিয়ে আসে শহরে। তারপর এই কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে চলছে প্রতিটা দিন। মাথা গোজার একটা ঠাই আর দুবেলা খাবারের জোগাড় করতেই কালঘাম ছুটে যাচ্ছে। তবুও সামনে এগিয়ে যাচ্ছে তারা। সন্ধ্যা হয়ে এসেছে। শুভ বাড়ি ফিরে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করছে। অফিস থেকে ফেরার সময় একটা পত্রিকা নিয়ে আসে। এই অভ্যেস তার বহুদিনের। একটু পর বাবাই পড়তে বসবে। পাশের ঘরে দিশাও আজকাল পড়তে আসে। মেয়েটা খুব চটপটে, পড়ায় খুব ভালো। ও যদি পড়াশোনাটা ভালোভাবে করতে পারে, একদিন ঠিক মায়ের কষ্ট দূর করবে। বাবাই পড়ায় খুব ভালো। শুভ ওদের পড়ায় ঠিকই, কিন্তু আজকালকার নতুন নিয়মের অঙ্ক ওর খুব কঠিন লাগে। সে নিজে পড়াশোনার পার চুকিয়েছে অনেক আগে, তারপরও চেষ্টা করে। যদি কয়েকটা বেশি টাকা আসতো সংসারে, তাহলে ছেলেটাকে একটা প্রাইভেটে দিতে পারতো। এরা সবার জন্য চা করেছে, আর বাচ্চা দুটোর জন্য গোলা রুটি। একটা বাটিতে কিছুটা আটা, চিনি, দুধ আর অল্প একটু লবণ, একটু এলাচ গুঁড়ো দিয়ে একটা পিঠার মতো মিশ্রণ তৈরি করে নেয়। তারপর রুটি তাওয়ায় একটু তেল দিয়ে 1 হাতা করে গোলা দিয়ে একটু ঘুরিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে নরম তুলতুলে গোলা রুটি তৈরি। গরিবের প্যানকেক বলা যায় এটাকে। বাবাইকে প্রতিদিন দুধ খাওয়ানোর ক্ষমতা তার নেই, তাই একটা ছোট দুধের প্যাকেট কিনে এটা সেটার সাথে মিশিয়ে খাইয়ে দেয়। ঘরের একটা বাচ্চা খাবে আর একজন খাবে না, এটা কখনো করতে পারে না ইরা। তাই অল্প হলেও দুজনের জন্যই করে। ওরা চা মুড়ি খেয়ে নেবে। আজ আর টিভি দেখতে পারবে না। শুভ বিকেলে বাজার নিয়ে এসেছে। বাজারের ব্যাগের এক কোণে উকে দিচ্ছে কিছু বকফুল। এই ফুল ইরার খুব পছন্দের। এটা শুভ জানে, তাই হয়তো নিয়ে এসেছে, কিন্তু না জানি কত এর দাম। দোলা 2টো ডিম নিয়ে এসেছে রান্নার জন্য। ওই ঘরে আজ আর অন্য কিছু নেই। দুপুরে 1 হালি ডিম কিনে এনেছিল, তার 2টো আগে রান্না করেছে, এখন বাকি 2টো আছে। দুপুরে ইরার ঘরে খেয়েছে। এই বেলা যদি ওকে কিছু না দেয় তাহলে খারাপ দেখাবে, তাই ইরার হাতে 2টো ডিম ধরিয়ে দেয়। এগুলো দিয়ে রাতের জন্য কিছু করে নে, আমি সবার জন্য ভাত 1 হাঁড়িতে বসিয়ে দিচ্ছি। অনেক সময় সব বুঝলেও মুখে কিছু বলতে হয় না, তাই ইরা ডিমগুলোর দিকে তাকিয়ে ভাবতে থাকে। ডিম 2টো আর মানুপা 5 জন। রাতে ইরা রান্নাঘরে থাকলে দোলা ওর পাশে আসে। দুজনে টুকটাক কথা বলতে বলতে রান্না করে। আর ইরা কি যে সুন্দর গুছিয়ে রান্না করে, দেখতেও ভালো লাগে। ইরা দোলাকে দেখে বলল, একটু আলু আর কিছু পেঁয়াজ কুচি করে দে তো, আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। 2টো ডিম একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেয়। তারপর কড়াইয়ে তেল দিয়ে ডিমটা টুকরো টুকরো করে ভেজে নেয়। 2 বার 5 টুকরো করে। আবার তেল দিয়ে একটা শুকনো মরিচ, তেজপাতা, একটু গরম মশলা ফোড়ন দেয়। এবার কুচনো পেঁয়াজ আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দেয়। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে এলে আদা রসুন বাটা আর একটা টমেটো কুচি দিয়ে দেয়। আদা রসুন বাটা একটু কষিয়ে নিয়ে এর উপর হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দেয়। মশলা আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে আলু কুচিটা দেয়।
কিছুক্ষণ ঢেকে রান্না করে আলুটা একটু নরম হয়ে এলে 1 কাপ গরম জল দেয়, সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেয়। অন্য পাশে বকফুলের শ্বাসটা বের করে নিয়ে ফুলগুলো ধুয়ে জল ঝরিয়ে রাখে। ততক্ষণে আলুর ঝোল ফুটে গিয়েছে, উপর থেকে ভাজা ডিমগুলো আর কিছু চেরা কাঁচামরিচ দিয়ে দেয়। ঘরের বাইরে একটা লেবু গাছ আছে, সেখান থেকে 2-3টে পাতা এনে 2 ভাগ করে ছিঁড়ে গরম ঝোলের উপর দিয়ে ঢাকনা দিয়ে দেয়। এই তো হয়ে গেল ডিম আলুর ঝাল ঝোল। দোলা ভাত নামিয়ে দুপুরে ডালটা গরম করে নেয়। সে চুলায় একটা কড়াই বসিয়ে দেয়, বকফুলগুলোর বড়া হবে। ইরা চালের গুঁড়োয় হলুদ, লবণ আর 1 চিমটি কালো জিরা দিয়ে একটা পিঠালি বানিয়ে নেয়। সাদা রঙের বকফুলগুলো একটা একটা করে পিঠালিতে গড়িয়ে নিয়ে গরম তেলে মুচমুচে করে ভেজে নেয়। বড়া ভাজার গন্ধ পেয়ে বাবাই আর দিশায় একটু উকি দেয়। দোলা একটা বাটিতে ওদের 2টো বড়া দেয়। ছেলে মেয়ে 2টো খুশি হয়ে যায়। গরিবের সুখ কত অল্পতেই লুকিয়ে থাকে। ওর দুজন পিঠোপিঠি বাইরে থেকে দেখলে সবাই বলে 2 ভাই বোন। রাতে শুভ, দোলা আর ইরা একসাথে খেতে বসে। বাচ্চারা আগে খেয়ে নিয়েছে। সারা ঘর ডিমালুর ঝোলের গন্ধে ম ম করছে। আজকে মনে হয় সবার 1 মুঠো ভাত বেশি লাগবে। দোলার মাথায় একটা কথা সে বিকেল থেকেই ঘুরঘুর করছে, কিন্তু বলতে পারেনি। এখনই সুযোগ। শুভদাকে দোলা বলে, জানো শুভদা, আমি প্রাইমারি স্কুলে পাশে একটা বাড়ি কাজ করি। সেই বাড়ির বৌদিটা খুব কষ্টে আছে। মেয়েটার বাচ্চা হবে, কিন্তু ঘরে কেউ নেই। দাদাবাবু ব্যবসা করে সকালে বেরিয়ে যায়, আবার বিকেলে ফিরে আসে। মেয়েটা হাত পুড়িয়ে রান্না করে ঠিকই, কিন্তু কিছুই মুখে তুলতে পারে না। এই সময় তো কত সমস্যা হয়। বাড়িতে অন্য কেউ থাকে না, শুধু বৌদি একা থাকে। আমাকে বলছে একটু বেশি সময় থাকতে, রান্না করতে, কিন্তু আমি তো অন্য কাজ করি আর রান্নাটাও ভালো পারি না। তুমি কি ইরাকে ওই বাড়িতে নিয়ে যেতে দেবে? ও শুধু রান্না করে দিয়ে আসবে। ওরা বেশ ভালোই টাকা পয়সা দেবে বলেছে। তুমি কি রাজি? দোলা সকালে বাবাই আর দিশাকে স্কুলে দিয়ে কাজে বেরিয়ে যায়। ইরা সেই সময়টা বাড়িতে থাকে। 3 ঘন্টা পর ইরা গিয়ে দুজনকে নিয়ে আসে। ইরা ভেবে দেখে ও চাইলে সেই সময়টা কাজ করতে পারে, যেহেতু স্কুলের কাছেই বাড়িটা, তাই ফেরার সময় বাচ্চাদের নিয়ে ফিরে আসবে। শুভ একটু ইতস্তত করলেও ইরা ওকে রাজি করিয়ে নেয়। দোলা নিজেও থাকবে ঘন্টাখানিক, তাই কোনো অসুবিধা হলে ওর সাথে চলে আসবে। শুধু রান্নার জন্য মাসে 1000-5 টাকা। ওর সংসারে এটা অনেক বড় অঙ্ক। বাবাইয়ের পড়াশোনায় অনেক সাহায্য হবে। দোলা ইরাকে নিয়ে আসে একটা অ্যাপার্টমেন্টের সামনে। স্কুলে আসা যাওয়ার পথে এই বাড়িটা ইরা প্রতিদিন দেখে, কিন্তু এই প্রথম ভেতরে ঢুকেছে। দিয়া দিদিদের বাড়ি 6 তলায়। ইরা ভেবেছে সিঁড়ি বেয়ে উঠতে হবে, কিন্তু না, লিফট নামের একটা মেশিনে করে 1 মিনিটেই 6 তলায় পৌঁছে যায়। দিয়া দিদি বাড়িতেই আছে আর দাদাবাবুও আছে। ইরা ভেবেছিল তাদের স্যার ম্যাডাম ডাকতে হবে, কিন্তু দোলা বলেছে দিয়া দিদি ও সব আদবকে তা পছন্দ করে না। সে নিজেই বলেছে দাদা দিদি ডাকতে। দোলার পাশে আরেকজনকে দেখে দিয়া অবাক হয়। দোলা বলে, তুমি না কয়েকদিন ধরে একটা রান্নার লোক খুঁজছিলে? তাই ওকে নিয়ে এলাম দিদি। ও আমার বোনের মতো, আমরা একই বাড়িতে থাকি আর ও খুব ভালো রান্না করে। তোমার সাথে দেখা করাতে নিয়ে এলাম। দিয়া ইরার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আর 5টা কাজের মহিলার চেয়ে অনেক আলাদা। পোশাক আশাকও ঠিকঠাক। কথা বেশি কিছু বলছে না। দিয়ার সত্যিই এখন খুব খারাপ অবস্থা। 6 মাসে প্রেগনেন্ট, তার উপর ঘরে কেউ নেই। রান্না করতে গেলে খুব খারাপ লাগে, আর কোনো কিছু খেতে ভালো লাগে না। নিজের বাবার বাড়িতেও কেউ নেই যে আসবে। শ্বশুর বাড়িও অনেক দূরে, তারা কেউ সাহায্য করবে না, তাই কাজের লোকেরাই ভরসা। দোলাদের বছর ধরে কাজ করছে, খুব ভালো মেয়েটা। তার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। দিয়া ইরাকে বলে, আমি কিছুই খেতে পারি না, মুখে কোনো স্বাদ নেই, একটু ভালো কিছু রান্না করো। ইরা মাথা নেড়ে বলে, আমি চেষ্টা করব দিদি। ইরা এক ফাঁকে দেখে নেয় দিয়া একটা বাটিতে দুধের মধ্যে কী সব দিয়ে খাচ্ছে। ওর মধ্যে কলা আর খেজুরটা চিনতে পারছে। দিদি মুখে দিচ্ছে, কিন্তু তেমন স্বাদ পাচ্ছে না, তা মুখ দেখেই বোঝা যাচ্ছে। বাচ্চা পেটে থাকলে কত ভালো মন্দ খেতে হয়, আর সেখানে দিদি এসব কি খাচ্ছে। দিয়া বলে, এখানে তুমি কোনো লজ্জা পাবে না, স্বাধীনভাবেই কাজ করবে। আমার স্বামী সারাদিন বাড়ি থাকে না, ওর ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা, তাই খুব ব্যস্ত থাকে। আমিও একই কাজ করি, কিন্তু এখন বাড়ি থেকেই কাজ করছি। ইরা একটু সাহস করে বলে, আপনি এগুলো কি খাচ্ছেন দিদি? দিয়া উত্তরে বলে, আমাকে দিদি বলছো, আবার আপনিও? আমাকে তুমিই বলবে। আর ওটা ওটস, ডাক্তার বলেছে পুষ্টিকর খাবার খেতে, তাই ইচ্ছে না থাকলেও এগুলো খাচ্ছি। আচ্ছা, তাই হবে। আগে বলো তোমার রান্নাঘর কোথায়, আমি একটা কিছু বানিয়ে নিয়ে আসি। ইরা বলল। দোলা এতক্ষণ সামনেই দাঁড়িয়েছিল, এবারও কাজে যায়। এখানে বেশি সময় থাকলে পরের বাড়িগুলোতে যেতে দেরি হয়ে যাবে। দিয়া ইরাকে নিজের রান্নাঘরে নিয়ে যায়। ইরা একটু চোখ বুলিয়ে নেয়। একটু অগোছালো, কিন্তু সব কিছুই আছে। দিয়া আবদারের সুরে ইরাকে বলে, একটা ভালো কিছু বানিয়ে দে, সকাল থেকে একটু ওটস ছাড়া কিছুই খাইনি।
ইরা মনে মনে ভাবে এটাই তার পরীক্ষা, এখানে পাশ করতেই হবে। ইরা একটা প্যানে কিছুটা দুধ জাল করতে বসায়। এখন থেকে এখানেও রোজ আসতে হবে, তাই একটু গুছিয়ে নেয় নিজের মতো করে। একটা কৌটোতে পোলাওয়ের চাল আছে দেখে মাথায় একটা চিন্তা আসে। ইরা ফিরে যায় নিজের ছোটবেলায়। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে তার মা গ্রামের কয়েকজন মানুষকে ফলাহার করাতো। সকাল থেকে তার তোড়জোড় শুরু হয়ে যেত। মা একটা বড় মালসায় দুধ জাল করতে বসাতো। তারপর উত্তরের কাঁঠাল গাছ থেকে 2-3টে কাঁঠাল নামানো হতো। পশ্চিমের আম গাছটার আম নাকি বেশি মিষ্টি, কিন্তু আঁশ নেই, তাই সেই গাছের পাকা আম ঝুড়ি ভরে পাড়া হতো। দুদিন আগেই বাড়ির পেছনের কলা গাছগুলোর কয়েক কাঁদি কলা ঘরের কোনায় রেখে দেওয়া হতো পাকার জন্য। আর বাড়ির ধানের চিরাগ হয়তো ছিলই। তারপরও গঞ্জের হাট থেকে বড় বড় রসগোল্লা আনা হতো। দুপুর পরে সবাই চলে আসতো। বসার ঘরের নিচে সবার জন্য পাত পড়তো। সারাদিন জাল করা দুধে ঘন সর পড়ে যেত। এক বাটিতে দুধ আর অন্য বাটিতে আম, কাঁঠাল, কলা আর মিষ্টি। সাথে বড় গামলায় থাকতো চিড়া আর খই। সবাই নিজের মতো পেট পুড়ে খেত। বাবা নিজে দাঁড়িয়ে থেকে সব তদারকি করতেন। ইরার মনে আছে, সেদিন রাতে বাড়িতে ভাত রান্না হতো না, সবাই ওই একই খাবার খেত। তার অবশ্য অন্য কিছুতে আকর্ষণ ছিল না, শুধু 1-2টো রসগোল্লা পেলেই খুশি। মা বুঝতো, তাই এটা আগে থেকে তার জন্য মিষ্টি সরিয়ে রাখতো। হিরে, কি ভাবছিস? দোলার আওয়াজে ইরার ভাবনার ছন্দপতন ঘটে। দুধ ফুটে উঠেছে, হাতা দিয়ে একটু নাড়িয়ে দেয়। ভাবছি কি রান্না করব। তোর হাতের ভর্তা ভাতও অমৃত, যাই করবি দিদি ঠিক পছন্দ করবে। আমি এবার যাই, 9টা বেজে যাচ্ছে। তুই 11টার মধ্যে বেরিয়ে যাস কেমন? দাদাবাবু আর 1 ঘন্টা পরে খাবার খাবে, তারপর বেরিয়ে যাবে, তাই একটু তাড়াতাড়ি করে নে। কথাগুলো বলে দোলা চলে যায়। দিয়া দিদি বসার ঘরে বসে ছোট কম্পিউটার কোলে নিয়ে কাজ করছে। ইরা আবার রান্নায় মন দেয়। দুধে কিছু ছোট এলাচ আর তেজপাতা দেয়। কিছুটা পোলাওয়ের চাল ধুয়ে হাত দিয়ে আধ ভাঙা করে জল ঝরিয়ে রাখে। একটা আম কেটে রস বের করে নেয়। আর কিছু আম ছোট টুকরো করে রাখে। কিছুটা কিশমিশ আর কাজু বাদাম সামনে রাখে। দুধটা ঘন হয়ে এলে চালটা দুধে দিয়ে দেয়। অন্যদিকে কয়েকটা আলু ছোট ছোট করে কেটে কম ঝাল দিয়ে আলুর তরকারি করে। এর মধ্যে দিদি একটা ফ্রোজেন পরোটার প্যাকেট বের করে দিয়ে গেছে। আজ এটা দিয়েই কাজ চালিয়ে নিতে হবে, কাল থেকে হাতে রুটি করতে হবে। চাল ফুটে গেছে। এবার স্বাদ মতো চিনি আর কিশমিশটা দিয়ে দেয়। চিনি দিয়ে কিছুক্ষণ জাল করে নেয়। তারপর আমের রসটা দিয়ে ভালোভাবে নেড়ে আরও কিছু কিশমিশ আর কাজু দিয়ে চুলা বন্ধ করে দেয়। ঠান্ডা হলে কয়েক টুকরো আম উপর থেকে দিয়ে 2 বাটিতে পরিবেশন করে। হয়ে গেল আমের ক্ষীর। 10টা বাজার আগে টেবিলে খাবার তুলে দেয়। দিয়া আর ওর স্বামী একসাথেই খেতে বসে, কিন্তু তার আগে সে ইরাকে একটা প্লেট সাজিয়ে দেয়। ইরা রান্নাঘরে বসে খাবার নিয়ে, তবে ওর মন পড়ে থাকে খাবার টেবিলে। যদি তাদের পছন্দ না হয় তাহলে আজই তার চাকরি শেষ। দিয়া পরোটার ছোট ছোট টুকরো আলুর তরকারি দিয়ে মুখে দিচ্ছে। বেশ ভালো হয়েছে খেতে, কিন্তু হলুদ রঙের পায়েসটা কিসের বুঝতে পারছে না। প্রথম দিন না জানি কি করেছে। রায়ান হয়তো মুখেই দিতে পারবে না। রায়ান দিয়ার স্বামী। প্লেট দেখে অবাক হয়ে আছে। পায়েসের মতো দেখতে, কিন্তু উপরে ফল দেওয়া জিনিসটার প্রতি তার নজর। সকালে শুনেছে নতুন রান্নার লোক রাখা হয়েছে, সেই নিশ্চয়ই এই এক্সপেরিমেন্ট করেছে, কিন্তু অফিস যাওয়ার আগে এসব তার একটুও পছন্দ না। সে দিয়াকে বলে একটা ডিম ভাজি করে দিতে। তারপরও কৌতূহলে 1 চামচ ক্ষীর মুখে তোলে। রায়ান কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে বসে থাকে। অমৃত হয়তো এমন স্বাদেরই হয়। দিয়াকে আবার টেবিলে ডেকে নেয়, নিজের হাতে ওর মুখে 1 চামচ তুলে দেয়। দিয়ারও একই অনুভূতি। দিয়া ইরাকে বলে, এটা কি রান্না করেছো? আমি তো পাগল হয়ে গেছি। 1 বাটিতে আমার মন ভরবে না। আমি রোজ এমন খাবার খেতে চাই। ইরা হেসে বলে, ঠিক আছে। এই এক রান্নাতে ইরার চাকরি পাকা হয়ে যায়। দিয়ার বাড়িতে দিয়া ইরার জন্য একটা বাটিতে ক্ষীর তুলে দেয়, কিন্তু ইরা বলে, আমার পেট ভরা, খেতে পারবো না। দিয়া বুঝতে পারে মায়ের মন সন্তানকে রেখে ভালো কিছু মুখে রুজবে না। ইরা দুপুরের জন্য রান্না করে 11টার দিকে বেরিয়ে আসে। বাবাই আর দিশার ছুটি হয়ে যাবে, তাই আসার আগে দিয়া ইরাকে একটা প্যাকেট ধরিয়ে দেয়। বলে, এখানে কিছু ফল আছে, বাড়িতে নিয়ে যা, আর এই বক্সে আম ক্ষীর আছে, ছেলেকে দিবি। ইরার চোখে কৃতজ্ঞতা। যে মেয়েটা অন্যের হাত ভরিয়ে দিত, আজ সে অন্যের হাত থেকে নিচ্ছে। নিজের অজান্তেই চোখ ভিজে যাচ্ছে। ইরার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়। বাসায় ফিরে ইরা বাচ্চাদের ক্ষীর খেতে দেয়। ওরা খুব পছন্দ করে খায়। এমন খাবার ওরা কখনো খায়নি, তাই এত মজা পেয়েছে। ইরা বাচ্চাদের মুখে হাসি দেখে নিজের কষ্ট ভুলে যায়।
বেলা গড়িয়ে যাচ্ছে। ইরা বাবাই আর দিশাকে দোলার ঘরে বসিয়ে রেখে রান্না করতে যায়। আজ বেশি কিছু করতে পারবে না। একটা চুলায় ডালের হাঁড়ি বসিয়েছে, আরেকদিকে মাছ ভাজার জন্য কড়াই বসিয়েছে। সকালে রুই মাছগুলো ভিজিয়ে রেখেছিল। মাছগুলো একটু ছোট ছোট করে কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নেয়। কয়েকটা আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে সেই তেলে একটু সাঁতলে নেয়। তারপর একটু জিরা, তেজপাতা আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে জিরা আর আদা বাটা দিয়ে দেয়। একটু কষিয়ে নিয়ে হলুদ আর মরিচের গুঁড়ো দেয়। মশলা তেল ছাড়া হওয়া পর্যন্ত কষিয়ে নেয়। তারপর কিছুটা জল আর কয়েকটা কাঁচা মরিচ ছিঁড়ে দেয়। ঝোল ফুটে উঠলে মাছ দিয়ে একটু ঢাকা দিয়ে দেয়। অন্যদিকে পাতলা ডালটাও হয়ে যায়। চোখের সামনে আলুর খোসাগুলো পড়ে আছে দেখে আর একটা কিছু করার লোভ সামলাতে পারছে না ইরা। বেলা প্রায় 1টা বাজে। এক চুলায় ভাত বসিয়ে দিয়ে অল্প অল্প একটু ডাল শিল পাটায় বেটে নেয়। আলুর খোসাগুলো কুচি করে কেটে নেয়, সাথে কিছু পেঁয়াজ আর মরিচ কুচিয়ে নেয়। ডাল বাটা ভালো করে ফেটিয়ে এর মধ্যে আলুর খোসা আর পেঁয়াজ মরিচ কুচি, সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নেয়। তারপর চ্যাপটা চ্যাপটা করে তেলের মধ্যে ছেড়ে দেয়। এই বড়া একবার খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা কী দিয়ে বানানো। রান্না শেষ হয়ে এলে দোলা চলে আসে। ও আজ একটা মুরগি কিনে এনেছে। আজ একটা বিশেষ দিন, ইরা কাজ পেয়েছে, তাই একটু ভোজ না হলে চলে। ইরা মুখে একটা মলিন হাসি এনে বলে, তুই পারিসও, শুধু শুধু কটা টাকা নষ্ট করলি। সামনের মাসে বেতন পেলে না হয় কিছু করতাম। দোলা ওর কথার উত্তর না দিয়ে মুরগি কাটতে বসে যায়। ইরা আর কথা বাড়ায় না, জানে দোলা এই স্বভাবের, নিজে যা মনে করবে তাই করবে। আসলে একা শহরে টিকে থাকতে হলে হয়তো এমনই হতে হয়। দুপুরের খাওয়া ভালোভাবে মিটে যায়। শুভ বিকেলে এসে ইরার কাছে জানতে চায় প্রথম দিন কাজের অভিজ্ঞতার ব্যাপারে। ইরা বলে ওর কোনো অসুবিধা হয়নি, কটা মাসেরই তো ব্যাপার। দিদির বাচ্চা হয়ে গেলে আর বেশি দিন কাজ করতে হবে না। দিয়া অবশ্য এই কথা বলেনি। শুভ একটা আত্মগ্লানিতে ভুগছে। ইরাকে সে কিছুতেই কাজ করতে দিতে চাইতো না, কিন্তু সংসার খরচ এতটাই বেড়ে গেছে যে একা কুলিয়ে উঠতে পারছে না। ইরা সব বুঝতে পেরেই এই সিদ্ধান্ত নিয়েছে, তাই শুভকে স্বাভাবিক রাখার জন্যই কথাটা বলেছে। শুভ খুব খিচুড়ি পছন্দ করে, তাই ইরা ভেবেছে আজ রাতে পাঁচমিশালি খিচুড়ি আর মুরগির ঝোল করবে। বাবাই মায়ের কাছে ঘেঁষে বসেছে। মায়ের কাছে আবদার, আজ দোলা মাসি যে মুরগি এনেছে তার একটা রানের পিস খেতে চায়। ইরা হাসি মুখে উত্তর দেয়, অবশ্যই দেব, একটা তোর একটা দিশার, আর রাতে চড়ুই ভাতি হবে। আমরা একসাথে পাত পেরে খাবো। বাবাই জিজ্ঞেস করে, চড়ুই ভাতি কি মা? ইরা ছেলেকে বলে, এটা গ্রামের পিকনিক। ছোটবেলায় ইরা আর ওর সমবয়সী বন্ধুরা প্রতি বছর শীতে চড়ুই ভাতি করত। সবার বাড়ি থেকে এক কৌটো চাল, কিছু ডাল, একটা ডিম আর কিছু সবজি নিয়ে আসতো। এক একজনের ঘরের এক এক রকম চাল আর ডাল সব একটা বড় গামলায় রাখা হতো। ইরার পাশের বাড়ির মালতী দিদি ছিল এর মাথা, সে বয়সে একটু বড়, রান্নাটাও জানতো। বাইরের উঠানের চুলায় সব ডিম সেদ্ধ বসানো হতো, আর অন্যদিকে সব সবজি একসাথে কেটে ধুয়ে নেওয়া হতো। সেই চাল ডালের সাথে সবজি একসাথে মিশিয়ে নরম খিচুড়ি রান্না করত। সবাই গোল হয়ে চুলার পাশে বসে দেখতো কতক্ষণে রান্না শেষ হবে। ইরা মালতী দিকে বারবার জিজ্ঞেস করতো, ও দিদি আর কতক্ষণ? রান্না হয়ে এলে মালতী ঘর থেকে একটু ঘি এনে খিচুড়ির হাঁড়িতে দিয়ে দিত। সেই গন্ধ নাকে আসতেই সবাই কলাপাতা নিয়ে বসে পড়তো উঠানে। সবার পাতে একটা করে ডিম সেদ্ধ আর কয়েক হাতা নরম খিচুড়ি। আহ, কি স্বাদ ছিল সেই রান্নায়। বাবাই দিশাকে নিয়ে ঘরের বাইরে খেলছে, দোলা ঘরে ঠোঙা বানাচ্ছে। ইরা দোলার হাতে 100 টাকা দিয়ে বলে, একটু ঘি এনে দিতে পারবি? রাতে খিচুড়ি রান্না করব। দোলা মুরগিটা কেটে ধুয়ে ফ্রিজে রেখেছে। তখনই মনে হচ্ছিল যদি সাথে পোলাও বা খিচুড়ি হতো তাহলে বেশ হতো। আসলে তারা তো প্রতিদিন ভালো মন্দ খেতে পারে না, তাই যেদিনই খায় সেদিন একটু আয়োজন করেই খেতে চায়। ওর ঘরে কয়েক কৌটো চাল আর একটু মসুরের ডাল পড়ে আছে। মাসের এখনো 10 দিন বাকি, তাই মুখে বলার সাহস হয়নি। যাক, ইরা ওর মনের কথাটাই বলে দিয়েছে। ও বলে, একটু পর বের হব, তখন নিয়ে আসব। সন্ধ্যায় শুভ বাচ্চাদের নিয়ে বসেছে, দোলা গেছে ঠোঙা দিতে, আর ইরা রান্নাঘরে খিচুড়ির আয়োজন করছে। ঘরে কিছুটা মুগ ডাল আছে আর কিছুটা মসুরের ডাল আছে। পোলাওয়ের চাল তো নেই, তাই ভাতের চাল দিয়ে রান্না করবে। মুগ ডালটা আগে ভেজে একটু ভাপ দিয়ে নে, বাকি চাল ডাল একসাথে মিশিয়ে ধুয়ে নেয়। এরপর চুলার হাঁড়ি বসায়। শুকনো মরিচ, জিরা আর গরম মশলা ফোড়ন দেয়। একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেয়। পেঁয়াজ লালচে হয়ে এলে আদা, জিরা বাটা, হলুদ আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে নেয়। অল্প অল্প জল দিয়ে 2-3 বার কষায়। তারপর সব চাল ডাল দিয়ে একটু ভেজে নেয়। তারপর পরিমাণ মতো গরম জল দিয়ে দেয়। অন্য কড়াইয়ে মাংস বসিয়ে দেয়। একটু আলু দিয়ে মাংস রান্না করবে, যেন 2 বেলা চলে যায়। এখন যেহেতু সকালে সে বাইরে যাবে, তাই ঠিক করেছে আগের দিন অল্প কিছু করে রাখবে। মাংসটা আগে একটু মশলা দিয়ে মাখিয়ে রাখে, আলুটা একটু ভেজে নিয়ে তারপর সেই কড়াইয়ে মাংস রান্নাটা বসিয়ে দেয়। ইরা আবার ফিরে যায় সে নিশ্চিন্তপুর গ্রামে।
যেদিন মা মুরগির মাংস রান্না করতো সেদিন সকাল থেকে একটু ব্যস্ততা থাকতো। বাড়িতেই মুরগি কাটাকাটি করতো, তারপর বাইরের কল থেকে ধুয়ে রান্নাঘরের বারান্দায় দিয়ে যেত পাশের বাড়ির সুবলদা, কারণ কাটাকুটির দায়িত্বটা তার থাকতো। তবে সেদিন সুবলদা এই বাড়িতেই খেয়ে যেত। মাটির চুলায় কড়াই বসানোর পর আর বেশি সময় হতো না, তাই আগেই সব মশলাপাতি কেটে বেটে তৈরি করে রাখতো মা। মায়ের হাতে হাতে শুকনো মরিচ, জিরা আর গরম মশলা বেটে দিত কাকলি মাসি। গরম ধোয়া ওঠা কড়াইয়ে একের পর এক সব মশলা পড়তো আর সারা বাড়ি গন্ধে ম করতো। সব শেষে গরম মশলা বাটা দিয়ে কড়াই অল্প আঁচে ঢেকে রেখে মা রান্নাঘর থেকে বেরিয়ে আসতো। ইরা অবশ্য তার আগেই একটা বাটি নিয়ে মায়ের পাশে বসে যেত ঝাল লবণ পরীক্ষা করার জন্য। মা তার বাটিতে এক টুকরো মাংস আর এক টুকরো আলু তুলে দিত। ইরা বেশ সময় নিয়ে বাটিটা শেষ করত। মায়ের রান্নার স্বাদ ইরার মুখে আজও লেগে আছে। সে হাজার চেষ্টা করেও সেই রকম রান্না করতে পারে না। তবে এখন বাবাই সেই কাজটা করে। একটু মাংস পেলেই খুশি হয়ে যায়। মায়ের রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। দোলা চলে এসেছে, খিচুড়িও প্রায় হয়ে গেছে। এবার উপর থেকে একটু ঘি ছড়িয়ে চুলা বন্ধ করে দেয়। কড়াইয়ের ঝোল একটা বাটিতে ঢেলে রেখে ইরা নিজের ঘরে চলে যায়। ইরা খেয়াল করেনি আজ তার রান্নার গন্ধেও এই ছোট্ট বাড়িটা ম করছে। তাই ঘর থেকে শুভ বেরিয়ে এসে দেখে গেছে আর অপেক্ষা করছে আর কতক্ষণ লাগবে। রাতের আকাশে একটা বড় চাঁদ উঠেছে। আজ ইরা ছেলেকে বুকের সাথে জড়িয়ে ঘুমাচ্ছে। এটাকেই ওর সুখ। ছেলে আর স্বামীর মুখে হাসি, এর চেয়ে বেশি কিছু তো আর চাহিদা নেই তার। সকাল 8টায় দিয়ার বাড়ির কলিং বেল বেজে ওঠে। দোলার ইরা একসাথে চলে এসেছে। দোলা দুজনের সাথে কথা বলে সময়টা একটু এদিক সেদিক করে নিয়েছে আজ থেকে। ইরা সকালেই আসবে, কিন্তু দোলা আসবে 11টার পর। দোলা এই বিল্ডিংয়ে আরেক বাড়ি কাজ করে, তাদের সাথে কথা বলে সময়টা ঠিক করে নেয়। আজ অবশ্য কাজ করে চলে যায়, কিন্তু কাল থেকে পরে আসবে। সকালে ইরা রুটি আর ভাজি করেছে, সাথে ডিম পোচ। দিয়া এক ফাঁকে রান্নাঘরে ঢুকে চা বসায়। রায়ানের আজ একটু তাড়া আছে, তাই আগেই বেরিয়ে গেছে। দুপুরের দিকে 1 কাপ চা দিয়ার চাই। ইরা রান্নার জন্য সবজি কাটছে। দিয়া কাজের ফাঁকে ওর সাথে গল্প করছে। যে মানুষটাকে নিজের ঘরে এনেছে তার সম্পর্কে কিছু জানা থাকা দরকার। দিয়া 2 কাপে চা ঢেলে একটা ইরার হাতে দিয়ে আরেকটা কাপ নিয়ে খাবার টেবিলের পাশে বসে। ইরাকে ওর গ্রামের কথা, পরিবারের কথা জিজ্ঞেস করে। ইরা সব খুলে বলে। শুভর কাজের কথা বলে, সপ্তর্ষির কথা বলে। ইরাকে আজ বেশি কিছু রান্না করতে হবে না। রাতে দিদির একটা নিমন্ত্রণে যাওয়ার আছে, তাই দুপুরের জন্য একটু মাছের মাথা আর সরিষার বাটা দিয়ে পুঁই শাক আর ছোট চিংড়ি দিয়ে মসুর ডালের চচ্চড়ি করেছে। দিদি রাইস কুকারে ভাত রান্না করে নিবে, তাই সব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ইরার হাতে এখনও বেশ কিছুটা সময় আছে, তাই সে দিদিকে জিজ্ঞেস করে আর কিছু করতে হবে কিনা। দিয়া এতক্ষণ চুপচাপ বসেছিল। ইরার কথা শোনার পর ওর কিছু বলার ভাষা নেই। একটা ভদ্র সচ্ছল পরিবারের মেয়ে আজ শুধুমাত্র পরিস্থিতির শিকার। ইরার কথাবার্তা, কাজের ধরন দেখলেই বোঝা যায় ও অন্য কাজের মেয়েদের চেয়ে আলাদা, কিন্তু তাই বলে। আর রান্নার হাত তো অসাধারণ। কাল একটা মাছের ঝোল করেছিল, সেটাই অসম্ভব সুস্বাদু হয়েছিল। আর আম ক্ষীর তো এখনও মুখে লেগে আছে। ওর জন্য একটা কিছু ভাবতেই হবে। দিয়া কথাগুলো নিজের মনে ভাবছিল। ইরার গলা শুনে বলল, আর কিছু লাগবে না, বস গল্প করি। তুই এত ভালো রান্না কার কাছ থেকে শিখেছিস? ইরা মিষ্টি হেসে বলে, আমি তো কিছুই পারি না দিদি। আজকাল তোমরা কত আধুনিক, রান্না করতে পারো, আমি তো এসব পারি না। মায়ের কাছ থেকে যতদূর যা শিখেছিলাম। আমার মা শিখেছিল তার মা আর শাশুড়ির কাছ থেকে, তারপর নিজের মতো করেছে। আমার মায়ের বাবার বাড়ির সঙ্গে শ্বশুর বাড়ি রান্নার মিল ছিল না। মা এসে 2 জায়গার খাবারকে এক থালায় পরিবেশন করেছে। আমি এখন নিজের মতো করি। আসলে পরিমাপ আর রান্নার ধরন জানা থাকলে সব রান্নাই ভালোভাবে করা যায়। ইরার কথা শুনে দিয়া আরও অবাক হয়। এত সুন্দর ধারণা যার মনে আছে, সে কেন 4 দেওয়ালে নিজের গুণকে আটকে রাখবে? আজ মাসের 2 তারিখ। দিয়ার বাড়িতে ইরা যাচ্ছে আজ 10 দিন। কাজটা করে ইরার বেশ ভালো লাগছে। দিদি খুব ভালো, ওর সাথে সুন্দর ব্যবহার করে। ইরার মনে প্রথমে একটু ভয় ছিল, মালিক কেমন হবে না হবে এই নিয়ে, কিন্তু দিদির সব ভয় ভাঙিয়ে দিয়েছে। এই তো কাল তাকে পুরো 1 মাসের বেতন দিয়ে দিয়েছে। ইরা যদিও নিতে চায়নি, তবুও জোর করে দিয়েছে। আমার এখানে যারা আছে তারা সবাই মাসের 1 তারিখেই বেতন পায়। তুইও তাই পেয়েছিস, কিন্তু আমি তো সারা মাস কাজ করিনি। তাতে কি, আগামী মাস তো সারা মাস করবি। দিদির হাসিতে একটা মায়া আছে, তাই বেশি কিছু বলা যায় না। আজ ইরা বাবাইকে স্কুল থেকে আনার সময় ওকে একটা দোকানে নিয়ে যায়। ওকে আর দিশাকে কয়েকটা চকলেট কিনে দেয়, আর শুভর জন্য একটা বডি স্প্রে কেনে। মানুষটা খুব শৌখিন ছিল। আগে যখন ঢাকা থেকে বাড়ি যেত, ওর গা থেকে সুন্দর গন্ধ আসতো। ব্যাগে সবসময় একটা সেন্ট থাকতো। এখন কয়েক বছর নিজের জন্য কিছু কেনে না,
কাল রাতে শুভর হাতে 2,000 টাকা দিয়ে ইরা বলেছে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে তার নামে জমা করার জন্য। বাকি টাকা সে সংসারের কাজে খরচ করবে। শুভ হাত পেতে নিয়েছে ঠিকই, কিন্তু বলেছে আর কিছুদিন পর আমার প্রমোশন হবে, তখন আর তোমাকে কাজ করতে হবে না। ইরা হাসি মুখে মাথা নাড়ায়। কাল দিদির বাড়িতে অনেক লোক আসবে, তাই আজ বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আবার দিদির বাড়িতেই যেতে হবে। ইরা একটু ইতস্তত করছিল, বাচ্চাদের একা ঘরে রাখতে হবে ভেবে। দিয়া ওর চোখ দেখে বুঝতে পারে, আরে পাগলি, বাচ্চাদের নিয়ে এখানেই চলে আসবি, পরে দোলা এলে একসাথে চলে যাবি। ইরা তাও চিন্তা করে, দিদির এত সুন্দর গোছানো ঘরদোর, বাচ্চারা এসে যদি কিছু নষ্ট করে ফেলে। যদিও ওরা খুব একটা দুষ্টু না, তবুও ভয় হয়, মায়ের মন তো। বাড়িতে ঢোকার মুখে একটা ভ্যানে লাউ শাক দেখতে পায় ইরা। এই সময় দিদির বেশি বেশি শাকসবজি খাওয়া দরকার, তাই ইরা নিজের টাকা দিয়ে কিছু শাক কিনে নেয়। ঘরে ঢুকে ইরা অবাক, বসার ঘরে প্রায় 6-7 জন ছেলে মেয়ে বসা, রায়ান দাদাও আছে। দিদি সব কিছুর মধ্যমণি। দিদি জোরে জোরে কী সব বলছে আর বাকিরা কাগজে লিখে নিচ্ছে। বাচ্চারা খুব অবাক হয়, ওরা এই বাড়িতে আজই প্রথম এসেছে। ইরা ওদের নিয়ে রান্নাঘরের দিকে যায়। দিয়া একটু পর রান্নাঘরে আসে। দুটো বাচ্চাকে এখানে দেখে ইরার উপর রাগ করে, এই গরমে ওদের এখানে বসিয়ে রেখেছিস? তোর বুদ্ধিটা কি হাঁটুর নিচে থাকে নাকি? দিয়া ওদের হাত ধরে খাবার টেবিলে নিয়ে বসায়। একটা প্লেটে কিছু মিষ্টি আর ফল দেয়। দুজনের গ্লাসে জল দিয়ে রান্না ঘরে ঢোকে। ইরা শাক বাজতে শুরু করে। দিয়া চা বসাতে বসাতে বলে, একটা নতুন ইভেন্টের কাজ এসেছে। শহরের একজন নামকরা ব্যবসায়ীর মেয়ের জন্মদিন। এতদিন তো আমি বাড়ি থেকে কাজ দেখতাম, কিন্তু আজ অফিসের সবাই বাড়ি এসেছে। খুব চাপ আছে রে, তুই এদিকটা একটু সামলে নে। ইরা বুঝতে পারে বিরাট ব্যাপার। ও জিজ্ঞেস করে, ওরা কি দুপুরে খেয়ে যাবে? না, তবে তুই চায়ের সাথে একটা কিছু করে দে। দিয়া আবার কাজের ঘরে চলে যায়। ইরা লাউ শাক দিয়ে কিছু করার চিন্তা করে, একটু অন্যরকম কিছু। বাড়ির পেছন দিকে একটু খোলা জমি ছিল, মা সেখানে লাউয়ের মাচা করত। বর্ষার সময় সেখানে অল্প জল চলে আসতো। কলার ভেলাই করে ইরা সুবলদার সঙ্গে সেখান থেকে কচি লাউ আর পাতা নিয়ে আসতো। বাড়ির উঠানে তখন জল আসতো না, তারপরও বৃষ্টির জন্য সব ভেজা থাকতো। দুপুরে তাড়াতাড়ি রান্না খাওয়া মিটিয়ে ঘরে চলে আসতো মা। বাবা বাড়িতেই থাকতো বেশিরভাগ সময়। তার বিকেলে একটা কিছু লাগবেই লাগবে। মা তার জন্য বর্ষা মৌসুমের আগে থেকেই মুড়ি চিরা করে কৌটায় ভরে রাখতো। আর মুড়ির সাথে কখনো বেগুনি, কখনো আলুর বড়া, আবার কখনো লাউ পাতার বড়া করে দিত। মাঝে মাঝে আবার চাল ভাজা বা আটা ভাজা করে দিত। টিনের চালে টিপটিপ বৃষ্টির শব্দ, সাথে মুচমুচে ভাজা বড়া। ইরা লাউ পাতাটা একটু পরিষ্কার করে লবণ জলের মধ্যে ভিজিয়ে রাখে। অন্যদিকে বেটে রাখা মসুর ডালের মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো, অল্প শুকনা মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ, কিছুটা পেঁয়াজ, আদা আর কাঁচা মরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেয়। লবণ জল থেকে তুলে পাতাগুলো আবার ধুয়ে সমান করে বিছিয়ে নেয়। তারপর একপাশে ডাল বাটার মিশ্রণটা সুন্দরভাবে দিয়ে লম্বা করে ঘুরিয়ে নেয়। একটা চাকু দিয়ে ছোট ছোট টুকরো কেটে গরম তেলে ভেজে নেয়। চায়ের সাথে এই মুচমুচে বড়াটা বেশ ভালো লাগে। ইরা চা আর বড়া নিয়ে বসার ঘরে দিয়ে আসে। সবাই খুব ব্যস্ত দিয়ে সবাইকে বলে, এখন একটু চা খেয়ে নাও, পরে আবার কাজ শুরু হবে। ইরা দিদিকে বলে, এখন কি করবে? দিয়া বলে, দুপুরে রান্নাটা করতে হবে না, সবাই এখানেই খাবে। বাইরে থেকে খাবার অর্ডার দেওয়া হয়েছে, তুই একটু বসে বাচ্চাদের জন্য খাবার নিয়ে যাবি। বসার ঘর থেকে লাউ পাতা বড়ার প্রশংসা ভেসে আসছে। রায়ান এই কয়দিনে এসব খেয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছে, তবুও প্রতিদিন আলাদা কিছু খেতে ওর খুব ভালো লাগে। দিয়া অবশ্য ইরার কাছ থেকে সব রেসিপি নিয়ে রাখছে, ভবিষ্যতে কাজে লাগবে। ইরা বাচ্চাদের পাশে গিয়ে বসে। বাবাই আর দিশা এতক্ষণ চুপ করে বসেছিল, কিন্তু এখন আর ভালো লাগছে না। বাড়ি থাকলে এখন টিভিতে কার্টুন দেখতো, কিন্তু এখানে তো কিছুই করতে পারছে না। হঠাৎ এত বড় একটা টিভিতে কার্টুন চালিয়ে দিয়েছে কেউ। এখান থেকে বসার ঘরে সব কিছু দেখা যায়। কয়েকজন বড় ছেলে মেয়ে একসাথে বসে কার্টুন দেখছে দেখে দিশা খুব অবাক হয়। সে আস্তে আস্তে বাবাইকে বলে, দেখ দাদা, ওরাও আমাদের মতো কার্টুন দেখে, কিন্তু টিভিটা এত বড় কেন? বাবাইও কিছু বুঝতে পারছে না, কিন্তু ভালোই হলো, এই ফাঁকে ওরা কার্টুন দেখতে পারছে। যেহেতু একটা বাচ্চা মেয়ের জন্মদিন, তাই প্রিন্সেস আইল্যান্ড থিম করা হবে। কেউ বলছে সিন্ড্রেলা, তো কেউ বলছে র্যাম্পাজেল। তাই কার্টুন দেখে রং আর ডেকোরেশনের জিনিস ঠিক করা হচ্ছে। খাবারেও কত নতুনত্ব, কয়েক রকম কেক, চকলেট থাকবে। আবার বড়দের জন্য নান, রুটি, মাংস, আবার বিরিয়ানির ব্যবস্থা, কয়েক রকম মিষ্টি আর আইসক্রিম। এরা সব শুনছে, কিন্তু ওর মনে আসছে নিজের ছোটবেলা। জন্মদিন মানে পায়েস আর লুচি। প্রতি বছর ওর জন্মদিনে মা সকালবেলা মন্দিরে পুজো দিতে যেত, সেখান থেকে ফিরে রান্নাঘরে ঢুকে যেত। সেদিন দুপুরে ইরার জন্য থালা সাজাতো মা।
বাড়ির কালো জিরা চালের ভাত, 5 রকম ভাজা, যেখানে মাছ থাকবেই, একটা সবজি, বুটের ডাল, নদীর ছোট মাছ, চচ্চড়ি, মাছের মাথার মুড়িঘণ্ট, সর্ষে বাটা, ইলিশ মাছ, খাসির মাংস, আচার দিয়ে টমেটোর টক আর পায়েস। ইরার সেদিন নিজেকে রাজকন্যা মনে হতো। বিকেলে ইরার বন্ধুরা আসতো, তাদের জন্য মা আলাদা আয়োজন করত। ছোট আলু দিয়ে আলুর দম, বুটের ডাল, পায়েস আর লুচি। সেগুলো এখন আর হয় না। বাবাইয়ের প্রথম জন্মদিনও শুভ বাবুর্চি দিয়ে বিরিয়ানি রান্না করিয়েছিল, কিন্তু ইরা ঠিকই ছেলের জন্য পায়েস করে দিয়েছিল। ওর কাছে এটাই নিয়ম। বেলা প্রায় 1টা। দোলা এই বাড়িতে প্রায় এত লোক দেখে, কিন্তু ও সবচেয়ে অবাক হয় বাবাই আর দিশাকে সেখানে বসা দেখে। ইরা এখনও রান্নাঘরে কাজ করছে। রাতের জন্য একটু হালকা করে মাছের ঝোল আর একটু ডাঁটা দিয়ে ছোট মাছ রান্না করেছে। কয়েকটা লাউ শাক ছিল, সেগুলো দিয়ে একটু পাতা বাটা করেছে। এখন সে মিক্সার চালানো শিখে গেছে, তাই আর সমস্যা হয় না। সবার জন্য বার্গার আর স্যান্ডউইচ এসেছে। বাবাই আর দিশাও একপাশে বসে খাচ্ছে। ওরা এমন খাবার আগে কখনো খায়নি, তাই খুব মজা পাচ্ছে। ইরাকেও দিয়েছে, কিন্তু সে খায়নি। শুভর জন্য নিয়ে যাবে, কিন্তু ভর দুপুরে এসব খেয়ে কি পেট ভরে? ইরা দিদিকে আলাদা করে ডেকে এনে বলে, তুমি এগুলো খেয়ে সারাক্ষণ থেকো না, তোমার জন্য ছোট মাছ আর লাউ পাতার ভর্তা করেছি, এক ফাঁকে একটু ভাত খেয়ে নিও। যে মানুষটা দিয়ার এত খেয়াল রাখে, তার জন্য তো দিয়ার চিন্তা করতেই হবে। এখনকার মতো এই পর্যন্ত থাক। দ্বিতীয় পর্ব আসবে কালকে এবং তার অন্তিম পর্ব পরের দিনই চলে আসবে। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।